KTV Originals। নমস্কার, শুরু করছি স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই SNU অ্যান্ড কো স্পন্সার্ড বাই জ্যাক অলিভ অয়েল। আমার সঙ্গে কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। আমরা ওভালের প্রথম দিন নিয়ে কাটাছেড়া করব। আপনারা জানেন সবাই যে ওভালের প্রথম দিনটা বড় ভালো যায়নি ভারতের, এবং প্রথমে টস হারা। এবার টস হারা তো ভারত একটা রেকর্ড করে ফেললো। এবারে টানা 5টা নয়, টোটাল 15টা টেস্ট ম্যাচ ভারত এ পর্যন্ত হারলো। জয়জ্যোতি, টসের জন্য ভারতের কি কোনো ওঝা দরকার নাকি টস এক্সপার্ট দরকার? কিছু একটা করতে হবে, মানে আমরা এত কিছু প্র্যাকটিস দেখছি ইন্ডিয়ান ক্রিকেটাররা করছেন, কিছু একটা করা দরকার। হয় শোলের ওই আইকনিক টস কয়েনটা নিয়ে আসা উচিত, যার দুদিকেই হেড, হ্যাঁ যার দুদিকেই হেড, অথবা সৌরভ গাঙ্গুলির মতো হেড টেল বলা উচিত। কিছু একটা করা উচিত, কারণ টসটা কিন্তু একটা মানে সাংঘাতিক রকমের ফ্যাক্টর হচ্ছে। আজকেও সেটা দেখা গিয়েছে, যেখানে ক্লাউডি ওয়েদার, মানে উইকেটে ঘাস ছিল, একদম আইডল কন্ডিশন যেখানে বোলারদের জন্য, সেখানেও ভারত টসে হারলো। তাই টানা 15টা টসে হার, এটা মানা যায় না। টসের একটা প্র্যাকটিস করা উচিত মনে হয়। এবং ওভালের উইকেট, সেখানে ওভালকে ধরা হয় যে একটা ব্যাটিং উইকেট, এবং বাউন্স থাকলেও মনে করা হয় যে আউট অফ ফর্ম ব্যাটসম্যানের ফর্মে ফেরার জায়গা ওভাল সাধারণত খটখটে থাকে। সেই ওভালে এসে প্রথম রিয়েল ইংলিশ কন্ডিশনে যেন পড়লো ভারত। একদম একদম। আর এটা নিয়েই তো মানে এতদিন ধরে আলোচনা চলছে, এবং এই লি ফর্টিস, যিনি কিউরেটর হেড গ্রাউন্ডসম্যান, তিনি প্রথম দিনই যেটা বলে দিয়েছিলেন যে একদম গ্রিনিশ হবে উইকেট। আজকে যদিও উইকেটের কিছুটা ঘাস শেভ অফ করা হয়, কিন্তু তার সত্ত্বেও মানে গত 4টে ভেন্যুতে আমরা যা উইকেট দেখি, সেখান থেকে কিন্তু অনেকটাই সবুজাভ এই ওভাল উইকেট, মানে টিপিক্যাল ওভাল উইকেটের থেকে অনেকটাই একটু মানে ব্যতিক্রম এই ওভাল উইকেট। আমি অ্যাকচুয়ালি এটা পুরোটা এগ্রি করি না। আমি মনে করি যে এটা বাউন্সটা, এই উইকেটের বাউন্সটা অনেক বেশি, এবং ওয়েদারটা এরকম ছিল। শুধু সবুজ ঘাসে হয় না উইকেট, একটা উইকেটের বাউন্স থাকতে, এবং সেকেন্ডলি এমন একটা ওয়েদার হয়ে গেল যে সিমিং কন্ডিশন হয়ে গেল। তখন প্রায় ইংল্যান্ডের যে পেস বোলিং অ্যাটাক অ্যাবসলিউটলি অনভিজ্ঞ, ক্রিস ওকস বাদ দিলে বাকি পেসাররা টোটাল মাত্র 18টা টেস্ট ম্যাচ খেলেছেন। বাকি পেসাররা মাত্র 18টা টেস্ট ম্যাচ খেলেছেন, এবং আমার মাঝে মাঝে মনে হচ্ছে এটা বোধহয় একটা ওয়ান অফ টেস্ট ম্যাচ হচ্ছে দুটো টিমের মধ্যে। কারণ এত নতুন মুখ, ঋষভ পন্ত নেই, জসপ্রীত বুমরা নেই, স্টোকস নেই, ওদিকে জোফরা আর্চার নেই, ব্রাইডন কার্স নেই, দুটো টিমে 8টা চেঞ্জ। ভাবাই যায় না একটা সিরিজের যেটা প্রায় ডিসাইডিং টেস্ট ম্যাচ প্রায় হতে যাচ্ছে, সেখানে 8টা চেঞ্জ হতে পারে। জয়জ্যোতি, 8টা চেঞ্জ জাস্ট ভাবা যায় না। এবং উল্লেখযোগ্য হবে যে ইংল্যান্ড টিমের 4জনই পেসার, মানে কোনো এক্সপার্ট স্পিনার নেই, যেটা আছে সেটা পার্ট টাইম স্পিনার। এবং অপরদিকে যদি দেখি ইন্ডিয়ান টিমে, যেগুলো নাকি মানে বলাই যায় যে এটা হতোই, ধ্রুব জুড়ে আসতো এক্ষেত্রে পান্থের জায়গায়। তবে মানে এই কম্বোজের জায়গায় প্রসিদ্ধ কৃষ্ণা দেখলাম, এই জায়গাটায় আমি আর্শদীপ সিং এক্সপেক্ট করেছিলাম, কারণ প্রসিদ্ধ কৃষ্ণা অলরেডি টেস্টেড, এবং ইংল্যান্ড ব্যাটারটাও খুব সুন্দরভাবে নেগোশিয়েট করেছে এর আগে। তাই আর্শদীপকে কোথাও বোধহয় মিস করছে। আপনি কি সহমত আর্শদীপকে নিয়ে? আর্শদীপ জানি না আমার ইঞ্জুরি সেরেছে কিনা। আর্শদীপ নেটে তো আগের দিন বল করেছেন, আর্শদীপের থাকা উচিত ছিল। আমি আরেকটা বিস্মিত যে অভিমন্যু ঈশ্বরন কেন, আর কি করতে হবে অভিমন্যু ঈশ্বরনকে? অভিমন্যু ঈশ্বরনকে কি ইংল্যান্ডে ট্যুর গাইড করে নিয়ে যাওয়া হয়েছে? অভিমন্যু ঈশ্বরন কেন যাবেন না? আমি কুলদীপ যাদবকে আমি বুঝলাম যে উইকেট এত, উইকেটে বাউন্স আছে, উইকেট এরকম বৃষ্টির আবহাওয়া, তুমি পেস স্পিনার দুটো অলরেডি আছে, তুমি কুলদীপ যাদবকে নিলে না, যদিও নেওয়া উচিত। অভিমন্যু ঈশ্বরন ফার্স্ট ক্লাস ক্রিকেটে 27টা ফার্স্ট ক্লাস 100 আছে, প্রায় 8000-এর কাছাকাছি রান, 27টা ফার্স্ট ক্লাস 100, অ্যাভারেজ 48। অভিমন্যু ঈশ্বরনকে আর কি করতে হবে? নাকি মুরব্বি নেই বলে, গৌতম গম্ভীরের তাকে পছন্দ নয় বলে টিমে ঢুকছেন না? তাহলে তাকে নির্বাচন করেই বা লাভ কি? নির্বাচন না করলেই তো হয়। একদমই। আর এত ঘরোয়া ক্রিকেট নিয়ে কথা বলেন গৌতম গম্ভীর, যেখানে ঘরোয়া ক্রিকেটের আপনি অলরেডি পরিসংখ্যানটা বললেন অভিমন্যু ঈশ্বরন, তারপরেও অস্ট্রেলিয়াতেও তিনি ট্যুর গাইড হিসেবে গিয়েছিলেন, এই ইংল্যান্ড সিরিজেও
ট্যুর গাইড হিসেবে গিয়েছেন, মানে এরপর কি হবে, এরপর যখন আবার কোনো বিদেশ সফর হবে আবার তার নামটা আসবে, মানে সেটা অভিমন্যু ঈশ্বরন বুঝেই যাবেন যে এই সফরে হয়তো ট্যুর গাইড। অথচ এই অভিমন্যু ঈশ্বরন প্রত্যেক দিন অপশনাল প্র্যাকটিসও তিনি এসে ব্যাটিং করেছেন, আর কি কি করতে হবে জানা নেই, সত্যি জানা নেই, এই উত্তরটা কার কাছে আছে সেটাও জানা নেই। সবচেয়ে আশ্চর্য ভারতের টিম দেখে যেটা বোঝা যাচ্ছে না সেটা হলো যে তুমি ব্যাটসম্যান বাড়িয়ে দিয়েছো, তুমি শার্দুল ঠাকুরের জায়গায় করুণ নায়ারকে নিয়ে এলে। এবার তুমি তো সিরিজটা জিততে এসছো, তুমি তো ড্র করে তোমার কোনো লাভ নেই। তুমি যদি আজকে আমরা ফুটবলে বলি যে একটা টিম যখন 1 গোলে হারছে, তখন সে যখন কমপ্লিট অ্যাটাকে যাচ্ছে লাস্ট 10 মিনিট, সে জানে তখন যদি কাউন্টার অ্যাটাকে একটা গোলও হয়, 2 গোল আর 1 গোলে বিশেষ তফাৎ নেই। তুমি যদি হেরে যাও তোমাকে সেটাকে এগিয়ে গিয়ে সেটা শোধ করতেই হবে গোলটা। এখানেও তাই, এখানে তুমি 1-2 পিছিয়ে আছো, লাস্ট ম্যাচ, তুমি তো বোলার বাড়াবে, তোমায় তো ওর 20টা উইকেট নিতে হবে জেতার জন্যে। তুমি যদি ব্যাটসম্যান বাড়িয়ে যাও তাহলে লাভটা কি? এবং মনে রাখতে হবে ইংল্যান্ড টিমে বেন স্টোকস নেই। বেন স্টোকস না থাকা মানে ইংল্যান্ডের প্রায় অর্ধেকটা চলে যাওয়া। জোফরা আর্চার যিনি এত বেগ দিচ্ছিলেন জয়সওয়ালকে, তিনি নেই। তারপরেও এই ইংল্যান্ড টিম নিয়ে এত কাঁপুনি কেন, এটা বোঝা খুব ডিফিকাল্ট। একদমই বোঝা খুব ডিফিকাল্ট। এবং উইকেটের যা চরিত্র, হয়তো পেস সহায়ক উইকেট, কিন্তু এখানে যে এই সিলেকশনটা হয়েছে শার্দুল ঠাকুরের জায়গায় করুণ নায়ার, এটা সত্যিই বোধগম্য হলো না। এবং বোঝাই যাচ্ছে ঋষভ পান্থ হয়তো 2জন ব্যাটারের কাজ করতেন, সেই জন্য কিছুটা ভীতু হয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট একজন এক্সট্রা ব্যাটার নিয়েছেন। এবং উইকেট এখন অনেকটাই বদলেছে। 71-এর চন্দ্রশেখর, মানে ওভালের চন্দ্রশেখর এই 2025-এ কে হবেন জানি না। কুলদীপ যাদবকে খেলালে হয়তো একটা ট্রাম্প কার্ড হতে পারতেন, তবে ওই মানে সেই ডিফেন্সিভ অ্যাপ্রোচ ভারতীয়, যেখানে তোমার 2জন অলরাউন্ডার দাঁড়িয়ে গেছে, ওয়াশিংটন সুন্দর, জাডেজা আজকে হয়তো 9 করে আউট হয়ে গেছেন একটা আনপ্লেবল বলে। তোমার 2জন, জাডেজা এখন একজন স্পেশালিস্ট ব্যাটসম্যান, জাডেজা ফেল করলে এখন খবর হয়। সেটাই, সেই অবস্থায় তুমি তাহলে আরও ব্যাটসম্যান চাই, তুমি কি 10 নম্বর অব্দি ব্যাটসম্যান দিয়ে দেবে? তোমায় তো ম্যাচটা, প্রথম কথা প্রসিদ্ধ কৃষ্ণাকে তুমি নিয়েছো, সেই ট্যুরে যাচ্ছে তাই বল করেছে। সো প্রসিদ্ধ কৃষ্ণা জানো না তোমায় ম্যাচ জেতাতে পারবে কিনা, হয়তো ভাগ্য ভালো থাকলে পারবে, কিন্তু তোমার ক্যালকুলেশনের মধ্যে পড়বে না। সেই অবস্থায় তোমায় তো বোলিং ডিপার্টমেন্টটাকে আরও বেশি, আরও আক্রমণাত্মক করতে হবে। তুমি যদি আর্শদীপকে খেলাতে তাও একটা মানে বয়ে যেত, তুমি আর্শদীপকেও খেলাচ্ছ না, তাহলে চাইছোটা কি? ভারতীয় টিম, মানে আমি বলবো ভারতের আজকে যে টিম সিলেকশনটা হয়েছে কেউ মেলাতে পারেনি, কেউ মেলাতে পারেনি একদম। আমরাও যেটা কালকে টিম বলেছি সেটা আমরা নয়, ভূভারতে কেউ মেলাতে পারেনি, ভূভারতে কেউ মেলাতে পারেনি। যাই হোক, এখন আমাদের মনে হচ্ছে যেতে হবে। এই আলোচনা ছেড়ে একটা ছোট্ট বিরতিতে, বিরতির পর দ্রুত ফেরত আসছি। কোথাও যাবেন না প্লিজ। ওভাল টেস্ট ম্যাচ নিয়ে প্রথম দিন নিয়ে আলোচনা কিন্তু চলতেই থাকবে। ফিরে এলাম বিরতির পর। কি বলা যায় বলুন তো, আজকে থাম্বনেলটা কি হবে? কিছুক্ষণ পরে জয়জ্যোতি জিজ্ঞেস করবে। আমার মনে হয় যত কাণ্ড ওভালে হলে ভালো হয়, কারণ এই ওভাল চিরকালীন ব্যাটিং প্যারাডাইজ। এখানেই লেনহার্টনের 364, গাভাস্কারের 221, সব বড় বড় ব্যাটিং সৌধ এখানে। সেই ওভালে খটখটে সাধারণত ব্যাটিং উইকেট থাকে, সেখানে যে আচমকা বৃষ্টিও একেবারে সিরিজের শেষ টেস্ট ম্যাচে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে কে জানতো। আবার বলছি, যে ইংলিশ বোলিং অ্যাটাক খেলতে হিমশিম খাচ্ছেন ভারতীয়রা বা খেয়েছেন প্রথম দিন, সেই অ্যাটাক ক্রিস ওকস বাদ দিয়ে বাকিরা টোটাল মাত্র 18টা টেস্ট ম্যাচ খেলেছেন। তাদের সামনেই ভারতের বিখ্যাত ব্যাটিং লাইন আপকে এত অসহায় দেখাচ্ছে। এবং একটা মনে রাখবেন, এই জোশ টাং তিনি যে 2টো বল করলেন আনপ্লেবল। কিন্তু আমি বলবো যশস্বী জয়সওয়াল এত ভালো সিরিজটা শুরু করে একটা ম্যাচে সেঞ্চুরি, তারপরে 87, পরপর গত 9টা ম্যাচের মধ্যে 7টা রাউন্ড দ্য উইকেটে বোলার তাকে অফ স্টাম্পের বাইরে আউট করেছে। একেবারে মানে কোথাও গিয়ে মনে হয় নতুন বল যখন মুভ করে তখন কোথাও একটা খেলার সমস্যা আছে যশস্বী জয়সওয়ালের। এবং এটা এর আগের টেস্ট ম্যাচগুলোতেও দেখেছি, যখন খেলেন একদম মাতিয়ে দেন, তবে ধারাবাহিকতা বলে একটা যে শব্দ রয়েছে সেটা মেনটেন করতে হবে। ওভালে টেস্ট ম্যাচ হচ্ছে এবং ওভালে টেস্ট ম্যাচ হলে অনেক কথা মনে পড়ে। 1971 বেলা নামক হাতির আসা, চন্দ্রশেখরের 6টা উইকেট, অনেক গল্প। এবং আজকে হেমু অধিকারীর জন্মদিন, সেই সফরে হেমু অধিকারী ম্যানেজার ছিল। আমি একদম গৌতম দাকে সরাসরি জিজ্ঞেস করব, আপনার চোখে ওভাল, সম্ভবত সচিনের 100তম টেস্ট ম্যাচও এখানে। ওভালের একটা মজার ঘটনা বলি, তুমি চন্দ্রশেখরের কথা বললে।
ওভালের নর্মালি সিকিউরিটি থাকে এবং তুমি গেলেই ঢুকতে পারবে না, তোমার প্রেস কার্ড দেখাতে হবে বা কিছু। তো ওভালে গিয়ে একজন ভদ্রলোক এসে বলেছিলেন, দুজন ভদ্রলোক আসেন এবং এসে তারা গেটকিপারকে বলেন আমরা একটু ভেতরে ঢুকতে পারি। তো বলছেন না আপনারা কে? তো বলেছেন যে আমরা ইন্ডিয়ান ট্যুরিস্ট, আমরা আমেরিকা থেকে এসেছি। সত্যি তারা আমেরিকা থেকে এসেছিলেন। তারা কিছুক্ষণ ঘুরে টুরে মিনিট 5-7 মধ্যে ঘুরে তারা বেরিয়ে যান। তখন যখন বেরিয়ে যাচ্ছেন তখন সিকিউরিটির লোকটি জিজ্ঞেস করে যে আরে এলেন এত তাড়াতাড়ি হয়ে গেল? তখন তিনি বলেন যে যিনি মেন কথা বলছেন বলেন যা দেখার দেখে নিয়েছি। বক্তার নাম ভগবত চন্দ্রশেখর। তিনি অনেক বছর বাদে ওভাল দেখতে এসেছিলেন আমেরিকা থেকে। আমেরিকায় সম্ভবত চন্দ্রশেখরের মেয়ে বা কেউ থাকেন, সেখান থেকে এসেছিলেন স্টপ ওভার লন্ডনে। বহু বছর বাদে ওভালটা দেখতে আসেন, যে ভক্সহল এন্ড থেকে মানে প্রেস বক্সের দিকের এন্ড থেকে বল করে তিনি 6 উইকেট নিয়েছিলেন, সেই এন্ডের দিকে মানে মাঠে তো ঢোকা যায় না, ওই দাঁড়িয়ে রিলিভ করছিলেন ওই মুহূর্তগুলো এবং তারপরে কিছুক্ষণ বাদে আবার চলে যান। বাট আমার শুনে মনে হয়েছিল একটা পুরো একটা উপন্যাসের শেষ প্যারাগ্রাফ হতে পারে এটা, যে বৃদ্ধ তিনি ফেরত এলেন সেই যৌবনের স্টেশনে, এসে দেখলেন যে যৌবনের সেই মিনারগুলো রিলিভ করলেন নিজের জীবনে, নস্টালজিক হলেন। তারপর আবার মনে হলো জীবন তো বদলে গেছে, জীবন তো সামনে এগিয়ে গেছে, আবার নতুন জীবনে ফেরত যাই। আর ওই সিকিউরিটির ইনচার্জ সে জানতেও পারলো না যে এই লোকটি কেন এসেছিল আর কেন চলে গেল। উফ, দুর্ধর্ষ। মানে কি বলবো, মানে গৌতমদা গল্প বলছেন এখানে ওভালের, আমি শিহরিত হচ্ছি। আর সেটাই মানে গণেশ চতুর্দশীর দিন 1971 এরকম একটা বিখ্যাত জয়। তবে ওভালের যারা ছিলেন ওখানে, লোকাল যারা ক্রিকেট অথরিটির যারা ছিলেন, তারাও চিনতে পারলেন না চন্দ্রশেখরকে। ওভালে তখন কেউ সেরকম ছিলেন না, সাধারণত অন্য সময় তো লোকজন থাকেন না, কেউ চিনতে পারেননি। আর আরেকটা যে ওভালে তুমি মেন গেট দিয়ে যদি তুমি ঢোকো, সেটা হচ্ছে ড্রেসিং রুমের দিকটা, প্রেস বক্স ঠিক উল্টো দিকে। ড্রেসিং রুমের দিকটা গিয়ে একটু বাদিকে গেলেই ওখানে একটা ডন ব্র্যাডম্যান গেট আছে। ওই গেটটা হচ্ছে যে 1948-এ ব্র্যাডম্যান যখন তার জীবনের শেষ ইনিংসে সেকেন্ড বলে বোল্ড হয়ে ফিরেছিলেন, তখন নাকি ওই গেট দিয়ে ফিরেছিলেন। এবং ওই দিকের বিল্ডিংটা এমনকি 71-এর পরে অনেক চেঞ্জ হয়েছে, অনেক রিকনস্ট্রাকশন হয়েছে, কিন্তু ওই দরজাটা রেখে দেওয়া হয়েছে। দরজাটা ওইভাবে একটা ব্র্যাডম্যান গেট বলে। এবং ও বলে কিন্তু আমি তোমায় বলবো যে লর্ডসে যেরকম তোমার একটা খুব রোমাঞ্চ হবে, ও বলে মনে হবে যে ঠিক আছে আমি খুব কমফোর্টেবল, আমি বিদেশে আসিনি, আমি ঘুরছি, আমি হয়তো অনেক সাহেব শুভ দেখছি, বাট ও বলে অনেক স্বচ্ছন্দ মনে হয় নিজেদের, যে ঠিক আছে আমি ঘুরে বেড়াতে পারি, অনেক কিছুটা রিল্যাক্স। লর্ডসে অনেক বেশি স্টিফ আপার ওই ইংলিশ কালচার, এটা অনেক বেশি সার্বজনীন ওভালটা, এবং সেই জন্য বোধহয় ইন্ডিয়ানরাও এখানে ওভালে খুব কমফোর্টেবল ফিল করেন। বিরাট কোহলির টিম এখানে ওভালে লাস্টবার যখন ওভালে খেলা হয়েছিল, ওভালে ইন্ডিয়া জিতেছিল, তার আগে সে 71-এ জিতেছিল, কিন্তু মাঝখানের সময়গুলো ভালো যায়নি। আমি যতদূর মনে করতে পারি যে 99 ওয়ার্ল্ড কাপে বোধহয় ওভালেই গ্লেন ম্যাকগ্রা ভারতকে হারিয়ে দিয়েছেন। ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচ হয়েছিল, সচিনকে আউট করলেন এই প্যাভিলিয়ন এন্ড থেকে বল করে, এবং ভারতও কিছুক্ষণের মধ্যেই ভারতের প্রতিরোধটা ভেঙে পড়লো। ঠিক বলছি তো? একদম, জাদেজা সেঞ্চুরি করেছিলেন সেই ম্যাচে, তবে ভারত হেরে গিয়েছিল এবং সেই হারটা বিরাট ধাক্কা ছিল। তবে আমি একটা প্রশ্ন, আপনি এতবার ওভালে গিয়েছেন, সেখানকার পিচ কিউরেটার কি এরকমই মানে এরকমই ছিলেন লি ফর্টিসের মতো, নাকি আগে একটু নরম ছিল? আগে দেখিনি কিন্তু এরকম কিউরেটারকে এরকম ব্যবহার করতে, জানি না কি প্রেক্ষাপট কি ছিল, বলা খুব মুশকিল। অনেকে আমাদের বেশ সমালোচনা করেছেন যে আমরা কেন গম্ভীরের পক্ষে বলছি না। আসলে আমরা তো এক্স্যাক্টলি এখানে বসে জানি না, কিন্তু একটা কথা ঠিক যে মাঠের মধ্যে কিন্তু মাঠটা গ্রাউন্ডসম্যানের অধিকারে। যতক্ষণ না খেলা শুরু হচ্ছে, গ্রাউন্ডসম্যান কিন্তু তার ইনচার্জ। সেখানে যেখানে প্রবীর মুখার্জির সঙ্গে এখানে বিদেশি ক্রিকেটারদের 2-1বার ঝামেলা হয়েছে, সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে তো কেকেআরের ঝামেলা মেগা সিরিয়ালের মতো, আমি বাদই দিচ্ছি, কিন্তু অনেক সময় গ্রাউন্ডসম্যানরা একটু বেশি প্রোটেক্টিভ হন। কিন্তু তিনি এক্স্যাক্টলি কি বলেছেন সেটা না জানা থাকলে আমি এত অবধি নেট ঘেটে ঠিক এবং ওপিনিয়নটা পোলারাইজডই পেলাম। এমন নয় কিন্তু সবাই গম্ভীরের পক্ষে বা সবাই গম্ভীরের বিপক্ষে, ওপিনিয়নটা অনেক ডিভাইডেড। এবং পরের দিন যেটা মানে দৃশ্য দেখা যায় যে ইংল্যান্ড কোচ সেই উইকেটের উপরে দাঁড়িয়ে রয়েছেন, ইরফান পাঠান এটা নিয়ে এক্সটেন্ডারে পোস্ট করেন। তবে কি হয়েছে মাঠে না থাকলে বোঝা খুব মুশকিল, তাই এটা নিয়ে আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই। তবে আজকে 2025-এর ওভালে ফিরতে হচ্ছে, শুভমান গিলকে নিয়ে কথা বলতে হবে। শুভমান গিল আউট হওয়ার পর ইসিবি থেকে একটা এক্স হ্যান্ডেলে দেখলাম পোস্ট, এ মোমেন্ট অফ ম্যাডনেস ফ্রম গিল।
শুভমান গিলের সেই আউটটা দিয়ে, মানে যেভাবে তিনি আউট হয়েছেন কিভাবে? আমার শুভমান গিল আন্ডার প্রেশার, কারণ যে রানটা তার নিজের কল, তিনি হঠাৎ করে বেরিয়ে পড়লেন এবং দেখতে পাচ্ছেন বোলার ফলথ্রুতে বলটা ধরছে। আমার কোথাও মনে হয় শুভমান গিল আন্ডার ট্রিমেন্ডাস প্রেশার, এখানে বুমরা নেই, পান্ত নেই, এবং সিরিজটা তিনি যদি এখানে যা অবস্থা তাতে সিরিজ যদি হেরে, এখানে যদি ম্যাচটা মনে হচ্ছে নিষ্পত্তি হবে, তাহলে কিন্তু 3-1 হয়ে যাবে। ইনফ্যাক্ট আমি কালকে রবিচন্দ্রন অশ্বিনের একটা প্রোগ্রাম দেখছিলাম, তাতে অশ্বিন ঠিকই বলেছেন যে বাকি টেস্টগুলো যদি 5 দিনও চলে, ওভাল হয়তো 4 দিনেই শেষ হয়ে যাবে, এবং সেক্ষেত্রে যে কোনো একটা টিম জিতবে, যে কোনো একটা টিম হারবে। কাজেই গিলের হয়তো আমার মনে হয় একটা প্রেশার রয়েছে। টিম সিলেকশন দেখে তো তাই মনে হচ্ছে যে ইন্ডিয়া অনেক সেফ খেলতে চাইছে, যে বাবা ড্র হয়ে যাক, তাও বলো 2-1 হেরে ফিরে যেন 3-1 না হয়। তো যেটাতে তিনি আউট হলেন এটা অকল্পনীয়। যথেষ্ট ভালো ব্যাট করছিলেন শুভমান গিলের। এখন অবধি রান দাঁড়ালো 743, মানে একটা সিরিজে গাভাস্কারের করা সবচেয়ে বেশি রান 774 যদি তাকে ভাঙতে হয়, তাহলে সেকেন্ড ইনিংসে 32 রান তাকে করতে হবে। অন্তত 32 রান করলে তিনি গাভাস্কারের, যেটা এত বছর ধরে চলে আসছে 1971 থেকে, মানে 29 আর 25-এ 54 বছর ধরে একটা রেকর্ড চলে আসছে, আর মাত্র 32 রান করলে তিনি কিন্তু 54 বছরের রেকর্ড ভেঙে দেবেন। অবশ্যই একটা দুর্দান্ত মাইল ফলকের সামনে দাঁড়িয়ে শুভমান গিল এসজি, মানে এসজি 2025 কি ব্রেক করবেন এক্ষেত্রে 1971 এসজিকে, সেটা তো দেখার বিষয় অবশ্যই। তবে সব থেকে বড় ব্যাপার যেটা, এই টেস্ট ম্যাচটা অবশ্যই কিন্তু বাঁচাতে চাইবে টিম ইন্ডিয়া, এবং বলা ভালো জিততে চাইবে। তবে এই মুহূর্তে খুব একটা ভালো অবস্থা। বাঁচাতে চাইবে কেন, জিততে চাইবে। তোমার তো কোনো অন্য কোনো অপশন নেই, তোমার জেতার চেষ্টা করতেই হবে। প্রশ্ন হচ্ছে যে তোমার বোলার আকাশদীপ এবং প্রসিদ্ধ কৃষ্ণা কতটা কি বোলিং করেন, অনেকটা নির্ভর করবেন। সিরাজ প্রচুর টেনেছেন, সিরাজ যেভাবে বল করেছেন গোটা সিরিজে, সিরাজ কতটা সতেজ সেটা বলা খুব ডিফিকাল্ট। আমার তো মনে হয় বুমরা খেললে হয়তো সিরাজই খেলতেন না এই টেস্ট ম্যাচটা, বুমরার যেরকম ওয়ার্কলোড তিনি নিয়েছেন। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ভারতের ব্যাটিং বিপর্যয়টা আরও বেশি হলো, কারণ মেন যে 3 জন রান করেন, KL রাহুল যিনি ফাউন্ডেশনটা তৈরি করেন, তিনি আজকে ব্যর্থ। সেকেন্ড করেন শুভমান গিল, তিনিও রান আউট হয়ে গেলেন। আর তারপরে জাডেজা। এই 3 জনের উপর ভিত্তি করে এবং ঋষভ পান্তের উপর ভিত্তি করে গোটা টেস্ট ম্যাচ সিরিজটা ভারত চলেছে। বেসিক্যালি এরাই রান করেছেন, আর কেউ রান করেন। যেহেতু এরা রান পেলেন না, এই 3 জন এবং ঋষভ পান্ত নেই, তাই ভারতকে এত নড়বড়ে দেখাচ্ছে। এবং উইকেটের যে অবস্থাতে এইভাবে যদি বৃষ্টি বাদলা চলে, উইকেটে বাউন্স আছে, এবং যদি সুইমিং কন্ডিশন হয়, তাহলে কিন্তু ভারতের জন্য খুব ভালো খবর হয়তো নয়। ভারতের জন্য খুব ভালো খবর নয়। আর ব্যাটিংয়ে সেরকম মানে ভরসা নেই বলেই কিন্তু আমরা দেখি শার্দুলের জায়গায় করুণ নায়ার দলে। আর সাই সুদর্শনের ব্যাপারে একটু কথা বলতেই হচ্ছে, যার মানে অভিমন্যু ঈশ্বরের জায়গায়। করুণ নায়ার সময় একটু থামাচ্ছি। করুণ নায়ার নর্দাম্পটনশায়ারের হয়ে 2023-এ এই মাঠে 150 রান করেছিলেন। তাই ভারতীয়রা আশা করে হয়তো সেইটা ভেবেছিলেন যে, কিন্তু সেটা তো শার্দুল ঠাকুরও লাস্ট ওভাল টেস্ট ম্যাচে 50 করেছিলেন। তবে জানি না এটা কীভাবে ফাইনাল সিলেকশনটা হলো। আবার বলছি যে ছোটোবেলায় সেই বিজয় মার্চেন্টের কোম্পানি বলতো যে এই পোস্ট কার্ডে পাঠিয়ে টিম মেলাতে পারলে ভারতীয় দলের অটোগ্রাফ শিট পাবে। আমি কোনোদিন পাইনি। গৌতম গম্ভীরও এবার এই প্রতিযোগিতা চালু করতে পারেন, যে ফেসবুকে পোস্ট করুন বা ইউটিউবে পোস্ট করুন, আমার টিমের সঙ্গে যদি মেলাতে পারেন আপনারা একটা কোনো পুরস্কার পাবেন। আমার ধারণা কেউ সেটা পাবে না, কেউ পাবে না সেটা। এবং হয়তো ওয়েস্ট ইন্ডিজ যখন আসবে ইন্ডিয়াতে, তখন অভিমন্যু ঈশ্বরনকে ডেবিউ করতে পারে, মানে অনেক কিছুই হতে পারে। তবে সাই সুদর্শনকে নিয়ে একটু কথা বলতে হবে। সাই সুদর্শন থিতু হয়ে গিয়েছিলেন, সেট হয়ে গিয়েছিলেন, কিন্তু হঠাৎ ওই হালকা এক্সট্রা বাউন্স দিয়ে বলটা রিড করতে পারেননি, আউট হয়ে গেলেন। সাই সুদর্শনের টেম্পারামেন্ট নিয়ে কি বলবেন? খুব ভালো। সাই সুদর্শন অনেক বল ছেড়েছেন, ইউজুয়ালি অফ স্টাম্পের বাইরে আউট হচ্ছিলেন বলে অনেক বল ছেড়েছেন, অনেক শৃঙ্খলিত দেখাচ্ছিল তাকে। প্র্যাকটিক্যালি একটা আনপ্লেবেল বলে আউট হয়ে গেলেন। কিন্তু আমরা আউট হচ্ছি না, জাস্ট একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, কিছু মনে করবেন না, খুব দ্রুত ফিরবো। আপনারা যদি ডিনারে ব্যস্ত থাকেন, আমাদের জন্য একটু সময় লাগবেন, এক্ষুনি ফিরবো। আপনাদের বলেছিলাম খুব দ্রুত ফিরলামও দ্রুত। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম ওভাল নিয়ে, রানীর দেশের ক্রিকেট মাঠ নিয়ে, কিন্তু এবার একটু ঘরে আসি, মানে ইনগানজে আসি। কেকেআর টিমে উল্লেখযোগ্য সব পরিবর্তন ঘটছে। দেখুন, ছাঁটাই হয়ে গেলেন চন্দ্রকান্ত পণ্ডিত, বোলিং কোচ ভরত অরুণ তিনিও চলে গেলেন। তার মানে কি হলো,
তার মানে কে আর রবি শাস্ত্রীর কথা ভাবছে না, কারণ রবি শাস্ত্রী যদি আসছেন তাহলে ভারতরুণই বোলিং কোচ থাকতেন গ্যারেন্টিড। ইন্টারেস্টিং হচ্ছে ভারতরুণ চলে গেলেন লখনৌতে, লখনৌ সুপার জায়ান্টসে। এবার লখনৌ সুপার জায়ান্টস ভারতরুণকে দিয়ে কি করবে? সেখানে তো জাহির খান আছেন, তিনিই তো মেন কোচ এবং বোলিং উপদেষ্টাও বকলমে তিনি। এখানেই রহস্যটা, যে জাহির খান নাকি কেকেআরে আসতে পারেন, অন্তত কেকেআর তার সঙ্গে কথা চালাচ্ছে। সেক্ষেত্রে কেকেআর ডোয়েন ব্রাভোকে হয়তো রাখবে না, তার জায়গায় হয়তো ইয়ন মর্গান আসবেন, জাহির খান থাকবেন। কি কি ঘন্ট ফাইনালি হতে যাচ্ছে কেকেআরে তোমার মনে হয়? এমনকি শোনা যাচ্ছে কেএল রাহুলকেও ক্যাপ্টেন করার কথা ভাবছে ট্রেডিং উইন্ডো থেকে। একদম মানে একদম নড়ে চড়ে বসেছেন এক্ষেত্রে শাহরুখ খান, ভেঙ্কি মাইসোর দুজনেই। ভেঙ্কি মাইসোর নড়ে চড়ে বসেছেন এক্ষুনি বলো না? আচ্ছা হ্যাঁ, ভেঙ্কি মাইসোর এখনো নড়ে চড়ে বসেননি, হাসছেন তিনি হয়তো সবকিছু দেখে। তবে শাহরুখ খান নড়ে চড়ে বসেছেন, খুব স্বাভাবিক, কারণ মানে এর আগে আমরা দেখেছি যে আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর, তারপরের মরশুমে 8 নম্বরে, তাই নড়ে চড়ে এখন বসতেই হবে। এবং যেটা অলরেডি গৌতম দা বললেন যে ভরতরুণ যদি থাকতেন তাহলে হয়তো রবি শাস্ত্রী আসতেন, ভরতরুণ চলে গিয়েছেন, এবং ভরতরুণ চলে গিয়েছেন মানে জাহির খান সরে যাচ্ছেন ওখান থেকে। এবং জাহির খান সরে কি এই ইডেন গার্ডেন্সে তাকে দেখা যাবে বোলিং, মানে তিনি কোচিং করাচ্ছেন, এরকম একটা দৃশ্যের কিন্তু আমরা সাক্ষী থাকতেই পারি। এবং কেকেআর ভেঙ্কটেশ আয়ারকে ছেড়ে দিচ্ছে। এবার ট্রেডিং উইন্ডোতে ভেঙ্কটেশ আয়ারকে ছেড়ে তুমি কি কেএল রাহুলকে পাবে? কেএল রাহুলকে কি দিল্লি এত সহজে ছেড়ে দেবে? কেএল রাহুল দিল্লির ক্যাপ্টেন নন। তুমি যদি তাকে বলো যে তোমার ক্যাপ্টেন করে আনবো, হয়তো তিনি ইন্টারেস্টেড হতে পারেন, কারণ দিল্লিতে কেএল রাহুল প্র্যাকটিক্যালি ভাইস ক্যাপ্টেনের মতো থাকেন, দিল্লিতে তিনি ক্যাপ্টেন নন। এবার এখানে যদি আসেন, কেএল রাহুলকে দিল্লি ছাড়বে কেন? কেভিন পিটারসন কি পাগলা কুকুরে কামড়েছে যে তিনি কেএল রাহুলকে ছেড়ে দেবেন? এবার কেএল রাহুলের জন্য কেকেআর বোঝাই যাচ্ছে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে, ভেঙ্কটেশ আয়ারকে ছেড়ে দেবে, অন্য কাউকেও ছেড়ে দিতে পারে। তার মানে কেকেআর হয়তো আর অজিঙ্ক্য রাহানেকেও ক্যাপ্টেন রাখতে চাইছে না। যদি অপশন থাকে তাহলে রাহানেকে রাখবে না, তাই তো দাঁড়াবে? অবশ্যই অজিঙ্ক্য রাহানেকে রাখার মানে সম্ভাবনা খুবই কম। এবং সেক্ষেত্রে অন্য কেউ যদি আসে, এই কেএল রাহুলকে আমি জানি না এখানে কি ডিল হবে ট্রেডিং উইন্ডোতে। যদি কেএল রাহুল আসেন তাহলে তিনিই ক্যাপ্টেন হবেন, এবং যদি নাও আসেন তাহলেও অজিঙ্ক্য রাহানে নিয়ে কিন্তু একটা ভাবনা চিন্তা চলছে। কারণ এই অজিঙ্ক্য রাহানের ব্যাটিং পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল গত বছর, তবে ক্যাপ্টেন্সি কিন্তু একেবারেই মানে মনোভূত হয়নি। এবং একই সঙ্গে চন্দ্রকান্ত পণ্ডিতের যে স্ট্র্যাটেজিক মুভ, সেটাতেও কিন্তু খুশি ছিল না কেকেআর টিম ম্যানেজমেন্ট। না, প্রবলেমটা হচ্ছে যে তুমি তো গন্ডগোল করেছো অকশনে। আমরা বারবার করে এই শোতে প্রথম দিন থেকে গত বছর বলেছি যে গন্ডগোল হয়ে গেছে অকশনে। অকশনে যদি 3 বছরের অকশনে কেউ প্রথম বছরে গন্ডগোল করে, তাই ইউ আর সিল্ড ফর 3 ইয়ার্স। 3 বছর আপনার কিছু করার থাকবে না, ওই ছোটোখাটো অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। 3 বছরের জন্য আপনি কয়েদ হয়ে গেলেন। কেকেআরের ট্র্যাজেডি হচ্ছে যে কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার পরের বছরেই অকশনটা চলে এলো। যদি না হতো এত ওলটপালট করতে হতো না। তাই গুড লাক কেকেআর। সবাই চাইবো আমরা যে কেকেআর টিমটা ঠিক করে গুছিয়ে নিক, যতটা সম্ভব, বেশি তো সম্ভব নয়, যতটুকু পারে। তবে আমরা ঘরের কথা বলছি, ডুরান্ড কাপে আজকে ম্যাচ ছিল মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিংয়ের। সেখানে মোহনবাগান 3-1 গোলে জিতেছে, কিন্তু আমরা আমাদের প্রতিনিধি ওখানে ছিলেন স্বপন পাল, আমরা একটু তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। একটু স্বপনকে ফোনে ধরা যায়? হ্যাঁ স্বপন, মোহনবাগান কিরম খেললো? গৌতমদা, মোহনবাগান খেললে স্কোর লাইন দেখে কিন্তু সমস্তটা বোঝা যাবে না মোহনবাগানের আজকে সম্ভবত ঘুরে দাঁড়ানোর আজকে একটা পরীক্ষা ছিল, কারণ কলকাতা ডার্বিতে হারের পর আজকে ডুরান্ডে প্রথম ম্যাচে নেমেছিল মোহামেডানের বিরুদ্ধে। আমরা এটাকে মিনি ডার্বি বলে চিনি, কিন্তু মিনি ডার্বি হলেও মোহনবাগান আর মোহামেডানের যে টিমের পার্থক্যটা কিন্তু মানে অনেকটাই ছিল। কারণ হচ্ছে মোহনবাগানের সমস্ত প্লেয়াররা কিন্তু আইএসএল প্লেয়ার, আর মোহামেডানের প্লেয়াররা কিন্তু তরুণ প্লেয়ার। সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু ধারে ধারে অনেকটা এগিয়ে ছিল। স্কোর লাইন বলছে 3-1, কিন্তু মোহামেডান শুরুতে কিন্তু যেভাবে শুরু করেছে তাতে কিন্তু মোহনবাগানকে অনেকটাই ভয় ধরে দিয়েছিল। এবং মানে কারণ 8 মিনিটের মধ্যে যে মোহামেডান স্পোর্টিং যে সুযোগটা তৈরি, সেটা যদি কাজে লাগাতে পারতো, এটা কিন্তু মোহনবাগান পিছিয়ে যেতে পারতো। দূরপাল্লা একটা শট হঠাৎ করে বিশাল কাজে এগিয়ে আসার পর দূরপাল্লার শটে ক্রস বারে লাগে, ওই গোলটা কিন্তু হয়ে গেল। এবং 8 মিনিট এবং 11 মিনিট দুটো একদম মোহামেডানের সব সুযোগ নষ্ট হয়েছে। এই দুটো নষ্ট হলে না হলে। আচ্ছা স্বপন, এক সেকেন্ড থামাচ্ছি। মোহনবাগানের সবচেয়ে ভালো আজকে ম্যান অফ দ্য ম্যাচ কাকে বলবে? লিস্টন আজকে প্রাণ ভ্রমণ আছে লিস্টন। দেখুন লিস্টন 2টো গোল করেছে এবং পুরো দলটাকে পরিচালনা করেছে। একজন অভিজ্ঞ প্লেয়ার,
সে পুরো দলটাকে পরিচালনা করেছে। প্রথম গোলটা লিস্টন করেছেন এবং শেষ গোলটাও পেনাল্টি থেকে লিস্টন করেছেন। এবং শুধু তাই না, সোহেল ভাটকে কিন্তু যে গোলটা করেছে, সোহেল ভাটকে গোলটা কিন্তু দুর্দান্ত করে একদম বক্সের মধ্যে ব্যাক হিল করে সোহেল ভাটকে একদম সাজিয়ে দিয়ে সোহেল ভাট ওই গোলটা করেছে। এইটুকু কার্যকরী ছাড়া আর কিছু বলা যায় না। সোহেল ভাট মাঠে দর্শক উন্মাদনা কি উত্তেজনা মোহনবাগান টিমকে ঘিরে কিরম ছিল আজকে? দেখুন, আমরা দর্শককে বলি সবসময় 12 ম্যান। আজকে দর্শক হিসাব বলছে 6,500 ঘোষণা হলো, তার মধ্যে 5 থেকে 5,500 মোহনবাগানই ছিল, আর মোহনবাগান 1 থেকে 1,500 1,000ই বলা যায়, তার থেকে কম ছাড়া বেশি হবে না। সেক্ষেত্রে তাহলেও তারা যেভাবে উদ্বুদ্ধ করেছে একটা ভালো ব্যাপার। কিন্তু সব থেকে বড় ব্যাপার, আজকে দুটো টিম বলছে বিদেশিহীন ছিল। এই যে ডার্বি একটা বিদেশিহীন কিন্তু বহুদিন পর দেখা গেছে। কারণ মোহনবাগান তো বিদেশিরা আজকে অনেকেই চলে আসবেন, হোসেন মলিনা চলে আসছেন, কারণ আজকে রাতেই বেশি রাতে চলে আসবেন। মোহামেডান কিন্তু কোনো প্লেয়ার সই করতে পারছে না, কারণ ট্রান্সফার উইন্ডো নিষেধাজ্ঞা আছে ফিফার একটা। কারণ হচ্ছে মোহামেডান স্পোর্টিং বহু প্লেয়ারের, অনেক কয়েকজন প্লেয়ারের পেমেন্ট চুক্তি মতো পেমেন্ট করতে পারেনি। এছাড়া গত মৌসুমে কোচকেও পেমেন্ট করতেন, তারা ফিফা নালিশ করার পর একদম ট্রান্সফার নিষেধাজ্ঞা করেছে। তার ফলে মোহামেডান একটা বিস্তর সমস্যা আছে। প্রায় যেটা খবর 15 থেকে 16 কোটির মতো মোহামেডানের দেনা আছে প্লেয়ারদের। সুতরাং এই দেওয়াটা যে তাদের ক্ষেত্রে যে কঠিন ব্যাপার হয়েছে, সেই জন্য স্পন্সর আনার ক্ষেত্রে ওকে থ্যাংক ইউ স্বপন আমাদের এত সুন্দর করে বোঝানোর জন্য। আমরা আবার ফেরত যাই ওভালে, যে ওভালের ভারতের অবস্থা সঙ্গীন, কিন্তু সবাই চেষ্টা করবে যে সেকেন্ড ডেটা ভারতের হবে। এটুকু আমরা আশা করতে পারি যে সেকেন্ড ডেতে ভারতের পেস বোলিং ব্রিগেড আবার ভারতকে অপ্রত্যাশিতভাবে ম্যাচে ফেরাবে, এবং সেকেন্ডের শোতে বসে আমরা বলতে পারবো যে ভারত সিরিজ সমতা ফেরার দিকে কিছুটা এগিয়েছে। পারবো কি? আমরা তো ওটাই এক্সপেক্ট করবো। তবে যাওয়ার আগে একদম সংক্ষেপে একটু জানতে চাইবো, সময় নেই, তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা একবার বলতেই হবে। তিনি আজকে একটি প্রেস কনফারেন্সে বলেছেন কুলদীপ যাদবকে তিনি দেখতে চাইছিলেন ম্যানচেস্টার, লর্ডস, বার্মিংহামে, না দেখতে পেয়ে তিনি অবাক, এবং একই সঙ্গে মুকেশ কুমারের কামব্যাক চান। সৌরভ যদি ভারত 1-3 হারে, গম্ভীর যদি সরানোর দাবি ওঠে, তখন সৌরভের এই কথাগুলো গুরুত্ব হবে, তখন হয়তো কোচের জন্য তিনি কনসিডার হবেন। এখনকার মতো নয়। আজকের মতো শেষ করি। ওভাল থেকে সল্টলেক স্টেডিয়াম আমাদের যাত্রা আজকের মতো শেষ। আবার কাল রাত্রে দেখা হবে। শুভরাত্রি।